Assalamu alaikum, dear brothers, sisters, ladies and gentlemen. Welcome to my international English language learning channel, Emerald English. Dear viewers, you will be glad to know that today we are going to do a kind of fantastic class, and this class will be super important for you. বন্ধুরা যে যেখান থেকে যুক্ত হয়েছো বাঙালি বাংলা ভাষাভাষী দাদারা যে যেখান থেকে যুক্ত হয়েছে ধন্যবাদ জানাচ্ছি। এখন কিন্তু আমরা আজকের ক্লাসটা কিন্তু আরো একটু বেশি মজার হবে। আগের ক্লাসটা কিন্তু আরো মজার ছিল। যারা এখনো আমার ওই আগের ক্লাসটা মিস করেছো এখনই চলে যাও ডেসক্রিপশন বক্সে কিংবা কমেন্ট বক্সে, ক্লাসটা কিন্তু দিয়ে রাখা আছে, অবশ্যই ক্লাসটা দেখবে, খুব মজা পাবে। তো বন্ধুরা চলো কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করা যাক। দেখো দুটো বাক্য লিখেছি আমি ডাকি, আমাকে ডাকা হয়। এখন মজার ব্যাপার হলো আমি যখন ডাকছি তখন আমি নিজেই ডাকছি, আমি ডাকি। আর যখন আমাকে ডাকা হয় আমি নিজে ডাকি না, মানে অন্য কেউ আমাকে ডাকে, তখন কিন্তু বিষয়টা ভিন্ন ধর্মী হয়ে যায়। যেমন এইটাকে তখন বলবো কিন্তু প্যাসিভ। তো বন্ধুরা প্রথমে একটা কথা একটু শেখা দরকার যে অ্যাক্টিভ মানে কিন্তু সচল। অ্যাক্টিভ মানে কি? অ্যাক্টিভ মানে সচল, আর প্যাসিভ মানে কিন্তু অচল। প্যাসিভ মানে কি? অচল। আর অচল বলতে কি বোঝায়? যে কর্তা নিজে করে না কাজটা, কর্তা যখন নিজে কাজটা করে না তখন কিন্তু সেটা অবশ্যই অচল, মানে কি প্যাসিভ। আর যখন কর্তা নিজে করে তখন কিন্তু সচল। বন্ধুরা আমি আজকে এই একটা গোপন টেকনিক শিখে দেবো যে কথাগুলো এরকম হবে, আমাকে ডাকা হয়, আমাকে ভাত খাওয়ানো হয়, ইংরেজি শেখা হয়, ইংরেজি শেখানো হয়, এই ধরনের বাক্যগুলো, কোনো কিছু করা হয়, এই ধরনের বাক্যগুলো যদি বলতে চাই ভাই, আমি একটা গোপন তত্ত্ব বলে দেবো আজকে, একদম গোপন তত্ত্ব। সেটা হলো যে ভাই এই যে এই বি ভার্ব, এটা সবচেয়ে জরুরি, এটা জানা জরুরি। ভাই অনেকে বলবে বি কি একা? বলে না, এই বি এর পেটে 7টা ভার্ব আছে। নাম্বার 1 এম ইজ আর, যাকে আমরা প্রেজেন্ট ফর্ম বলবো, ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ বি1। ওয়াজ এবং ওয়ার, যাকে আমরা পাস্ট ফর্ম বলবো। বি ভার্বের পাস্ট ফর্ম কি? বলে ওয়াজ এবং ওয়ার, যেটাকে ভিটু বলে। ভাই একটু কষ্ট করে একটু মনোযোগ দিয়ে বোঝেন ভাই, যে বি ভার্ব পারে না সে ইংরেজি পারবে না, জীবনে শিখতেও মানে শেখাও তার হবে না, ঠিক আছে? মানে আমি একটু ফ্র্যাঙ্কলি কথাটা বলতেছি, আপনি যদি ইংরেজি কোনো মতো পড়তে পারেন ইংরেজি শিখতে পারবেন যদি আমার ক্লাসগুলো দেখেন। আমি কিন্তু ওই যে ভেঙে ক্লাসটা বোঝানোর চেষ্টা করি। এই বি ভার্বের পাস্ট ফর্ম কি? বলে ওয়াজ ওয়ার। বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? বলবেন বিন। মনে থাকবে তো? এখন বলবেন স্যার প্রেজেন্ট ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম কি? ভাই এরকম পাবলিকও আছে না, আপনাদের মধ্যে আছে না যে প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম বোঝেন না? আমি আপনাকে বুঝাইতেছি, দেখেন একটা বুঝাই দিই কিরকম। যেমন এই যে গো হলো, গো মানে যাই, গো মানে কি? যাই। এটা হলো কি ফর্ম? প্রেজেন্ট ফর্ম। ওকে, চিনছেন তো? পৃথিবীতে এরকম ভার্বের যার উচ্চারণ এরকম: যাই, খাই, ঘুমাই, হাঁটি, লেখি, তারপরে উড়ি, বেড়াই, দৌড়াই, তারপরে ঘুমাই, যা করেন আর কি, সেটার শেষে যদি আই থাকে তাহলে হয়ে যাবে প্রেজেন্ট ফর্ম। এবার আসেন একটু পাস্ট ফর্ম বলি। এটার পাস্ট ফর্ম হলো ওয়েন্ট। ভাই এই ওয়েন্টের বাংলা কি জানেন? এটা যাই হলে এটা গিয়েছিল, এটা হবে গিয়ে। এই যে দেখেন ছিল কথাটা থাকবে এর সাথে। ওকে, ছিল, যাই, এটা গিয়েছিল। এখন যদি এটার পাস্ট পার্টিসিপল ফর্ম বলি গন, GONE, গন, তাহলে এটা হলো V3। ভাই এই ফর্মুলাটা যদি আপনার বোঝা হয়, গন মানে কি? যাওয়া। এটা যদি আপনি বোঝেন যে গো প্রেজেন্ট ফর্ম, ওয়েন্ট পাস্ট ফর্ম, গন পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে এটা আপনার বুঝতে কষ্ট হবে না। এটা প্রেজেন্ট ফর্ম, এটা পাস্ট ফর্ম, এটা পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন আপনাদের মধ্যে দু একজন আবার ঘাড় তেরামি করবেন, স্যার এটা প্রেজেন্ট ফর্ম একটা, এটার পাস্ট ফর্ম একটা, এটার আবার 2টা কে 3টা করে কে? ভাই এজন্যই বি ভার্বের গুরুত্বটা এত বেশি এবং জরুরি ইংরেজি শেখার জন্য। এজন্য আমি বলতেছি তর্ক তেরামি না করে স্বাভাবিকভাবে বোঝেন যে এই বি ভার্বের যেহেতু 3টা ফর্ম আছে, দেখেন এম ইজ আর, এই এমটা বরাদ্দ আই এর জন্য। আয়ের সাথে কোনোদিন বলতে পারবে না আই ইজ, আই আর। এই ইজটা সিঙ্গুলার আর আরটা হচ্ছে প্লুরাল, কারণ এই বি ভার্বের সিঙ্গুলার প্লুরাল ফর্ম আছে। অজ হচ্ছে সিঙ্গুলার, ওয়ার হচ্ছে প্লুরাল, বিন হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। একটু দয়া করে বি ভার্বের বাংলাটা মানে বি ভার্ব কয়টা একটু জেনে রাখবেন। কয়টি? বলে বি ভার্ব মোট 8টি। হ্যাঁ, 8টি বি ভার্ব। এটা হলো মা, মাদার বলা হয়, বি ভার্বের মা বলা হয়। আর এইগুলোকে বলা হয় বাচ্চা। কয়টা বাচ্চা? 7টা। এম ইজ আর, ওয়াজ ওয়ার, বিন এবং বি, এই কয়টা হচ্ছে বাচ্চা। আশা করি এই জিনিসটা আপনার মাথার ভিতর গেঁথে নেন, খাতা কলমে লিখে নেন। আমরা কিন্তু মূল অ্যাকশনে চলে যাব এখন। যে এবং এটা আরেকটা বলার বিষয়, জীবনে যদি আপনি প্যাসিভ ভয়েসের বস হতে চান, আপনি যদি চান যে আমি বস হতে চাই প্যাসিভ ভয়েসের, তাহলে আপনাকে আমি একটা পরামর্শ দেব যে এই বি ভার্ব কয়টা মনে রাখবেন। বি ভার্ব ছাড়া প্যাসিভ হবে না, হবে না, হবে না, হবে না।
বিভার ছাড়া কোনোদিনও প্যাসিভ হবে না, গ্যারান্টি দিয়ে লেখা রাখেন। এবং এরপরে সব সময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। এখন ওই যে আবারও বলবেন যে স্যার পাস্ট পার্টিসিপল ফর্ম কি, এই যে এইটা হবে প্যাসিভ ভয়েসে, এটাও হবে না, এটাও হবে না, এটা শুধু হবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? তার মানে বি ভার্বের পরে বি3 দিবেন। এখন আপনি একটা সেন্টেন্স পড়তে গিয়ে যদি দেখেন, যেমন আমি একটা মানে কচি করে একটা মানে দুর্দান্ত একটা জিনিস আপনাকে একটু দেখাই। আপনি নিজেই আজকে থেকে জীবনে কোনোদিন মানে এ ধরেন আপনি পেপার পত্রিকা বা বিভিন্ন ধরনের কিছু পড়তেছেন, পড়ার সময় দেখলেন যে আই এম গন, আই এম কি গন, এরকম দেওয়া আছে আই এম গন। দেখেন এই যে বি ভার্ব, এই যে এরপরে বি3, তার মানে এটা 100% প্যাসিভ, এটা 100% কি প্যাসিভ। অনেক ইউটিউব চ্যানেলে আপনি ক্লাস দেখবেন যে বাক্য তৈরি করছে, এটা বাক্য আপনাকে ওটার বাংলা মুখস্থ করাইতেছে। ভাই এই মুখস্থ করে কোনো লাভ নাই, আপনাকে শিখতে হবে আসল সূত্র যেটা, এইটা যে আমি ডাকি, আমাকে ডাকা হয়। কখন কিভাবে লিখবো সেটাই হবে আজকের কেরামতি। ওকে রেডি? ওকে বন্ধুরা, আমি যেটা বলবো সেটা হলো যে আমি যদি বলি আয়ের ইংলিশ হলো আমি, আই কল, আমি ডাকি, আই কল, আমি ডাকি। ক্লিয়ার কিনা? কিন্তু আমাকে ডাকা হয়, এটা কি লিখবো? তাহলে এখানে আমাকে ইংলিশ মি, কল মানে কল, তাহলে কি মি কল, মি কল বলবো? নো, আমরা মি কল বলবো না, জাস্ট আমরা এটাকে প্যাসিভ করব। কারণ এই যে কোনো কথার শেষে যদি হয় লেখা থাকে, কোনো কথার শেষে যদি হয় লেখা থাকে, সারা জীবন মনে রাখবেন, কোনো কথার শেষে হয়, তাহলে ধরে নেবেন যে ওটা বাংলা প্যাসিভ। কিরকম? তাহলে আমরা লিখবো আই, তারপরে লিখবো এম, CALLED। এই দেখেন আমি আপনাদের একটা কথা বলেছিলাম যে বি প্লাস বি3 ইকুয়াল টু কি প্যাসিভ, বি প্লাস বি3 ইকুয়াল টু কি প্যাসিভ, বি প্লাস বি3 ইকুয়াল টু কি প্যাসিভ। এটা কিন্তু মাথায় রাখতে হবে বন্ধুরা। দেখেন তো এই যে বি, এই যে ভি3 প্যাসিভ। কথা ক্লিয়ার কিনা? ওকে, সো দিস ইজ ট্রু। বিষয়টা আমরা সবসময় মাথায় রাখবো ভাই, এইটা আপনি কিচ্ছু জানার দরকার নাই, জাস্ট এইটুকু মনে রাখবেন যে বি এর পরে সবসময় বি3, এটাই প্যাসিভ, আর কিচ্ছু দরকার নেই। তো আমরা এখানে কিন্তু শিখে ফেললাম যে আই অ্যাম কল্ড। এখন আপনাদের জন্য একটা হোমওয়ার্ক আমি দিচ্ছি, সেটা হলো যে লিখলাম উই রাইট, দেখেন আমরা কি লিখলাম, উই রাইট, আমরা লেখি, এটার ইংরেজি হলো আমরা লেখি। হ্যাঁ, আমরা লিখি। কিন্তু যদি বলা হয় আমাদেরকে লেখানো হয়, আমাদেরকে কি করা হয়, লেখানো হয়, এটা কিন্তু আপনাদের জন্য হোমওয়ার্ক থাকলো। ভাই আপনারা একটু কমেন্ট করবেন। দেখেন এখানে কিন্তু আমাদেরকে বলা হয়েছে, এখানে উই বলা হয়েছে, সো এখানে বলেছে উই রাইট, আমরা লিখি, কিন্তু আমাদেরকে লেখানো হয়। এই যে আমাদেরকে লেখানো হয়, যে কোনো কথার শেষে হয় আছে, এই হয় কথাটা উচ্চারণ হলেই বুঝতে পারবেন যে এটা প্যাসিভ। ওকে, নাম্বার 1 স্ট্রাকচার। নাম্বার 2-তে যাব আমরা। এটা যদি বর্তমান, এখন আমরা এই হয়টাকে হয়েছিল বানাবো কিরকম ভাবে দেখেন, সেগুলা দিয়ে আমি কয়েকটা সেন্টেন্স একটু দেখাচ্ছি আপনাদের। বন্ধুরা এবার কিন্তু আমরা সেকেন্ড স্ট্রাকচারে চলে এসেছি। যে হ্যাঁ, আগেরটাতে ছিল ভার্বের প্রেজেন্ট ফর্ম, কিন্তু এটাতে কিন্তু ভার্বের পাস্ট ফর্ম, কল নাই, কল্ড আছে, তাই কিনা? যে আই কল্ড মানে আমি ডেকেছিলাম, আমি ডেকেছিলাম, কি করেছিলাম, আমি ডেকেছিলাম। এখন এটা আমি ডেকেছিলাম, কিন্তু এখানে গেলে আছে আমাকে ডাকা হয়েছিল, আমি ডাকিনি, বাট আমাকে কেউ না কেউ ডেকেছিল। তখন জাস্ট একটু কথা মনে রাখতে হবে যে এখানে আমরা আই ঠিকই রাখলাম, ওকে আই ঠিকই রাখলাম, আমাকে ডাকা হয়েছিল আই, তারপর আমরা কি দেব, ওয়াজ দেব। বন্ধুরা কি বলেছি, ওই যে বিভার, কেন আমরা ওয়াজ নিলাম, আমরা বলেছি যে এম, ইজ এবং আর, এই তিনটা হলো V1, কিন্তু যখন এখানে কল্ড, এটা তো V2, V2-র জন্য কোনটা, ওয়াজ এবং বন্ধুরা আর। সো এই দুইটার যে কোনো একটা আমরা নেব V2 এর জন্য, কারণ এরা হলো V2। তাহলে আমরা এখানে কি লিখবো, আই ওয়াজ কল্ড, আমাকে ডাকা হয়েছিল, তাই না? তারপরে আমরা যদি আরেকটা এক্সাম্পল নিতে পারি, যে এখন কিন্তু আমরা আরেকটা এক্সাম্পল নিয়ে এসেছি যে তারা খেয়েছিল। আমরা জানি বন্ধুরা ইট মানে কি, এই যে দেখো ইট মানে খাওয়া, কিন্তু এইট মানে কি, খেয়েছিল বা খেয়েছিলাম। এই যে এইট,
তারপরে পাস্ট পার্টিসিপল ফর্ম কি ইটন, হ্যাঁ ইটেন কিন্তু। সো আমরা যদি এই সেন্টেন্সটা লিখি তাহলে আমরা কোনটা নেব, এই যে ভি2 নেব, কারণ এখানে খেয়েছিল উচ্চারণ হচ্ছে, তাহলে আমরা এখানে 8 নেব, যে দে ATE 8, তারা খেয়েছিল, হ্যাঁ আমরা এটা মুছে দিলাম, তারা খেয়েছিল, হ্যাঁ তারা দে 8 লিখলাম, তারা খেয়েছিল, কিন্তু তাদেরকে খাওয়ানো হয়েছিল, হ্যাঁ তাদেরকে খাওয়ানো হয়েছিল। আমি কিন্তু একটা কথা বলেছি বন্ধুরা, নিজে খাওয়া কিন্তু ইট, কিন্তু অন্যকে খাওয়ানোর ইংলিশ কি ফিড। আমরা এই ক্লাসটা কিন্তু আমরা গত ক্লাসে করেছি। যারা এই ফিড সম্পর্কে আইডিয়া নিতে চান তারা কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে বা আমার মানে ডেসক্রিপশন বক্সে কিন্তু এই ক্লাসটা দেওয়া আছে। ফিডের পাস্ট ফর্ম কিন্তু ফেড, এই যে ফেড FED। তাহলে তাদেরকে খাওয়ানো হয়েছিল, তখন আমরা কি বলবো, দে ওয়ার ফেড। সো বন্ধুরা এখানে আমরা ইট নিলাম, কারণ ইট মানে নিজে খাওয়া, কিন্তু অন্যকে খাওয়ানো। তারপরে কিন্তু আমাদের গঠন ওই একটাই, যে এই যে ওয়ার হচ্ছে বিভার্ব আর ফিড হচ্ছে, সরি এখানে ফেড হবে FED, ফেড হবে, অর্থাৎ এটা কিন্তু V3। এই যে আমরা বললাম এটা V1, এটা V2, এটা হচ্ছে V3। সো দ্বিতীয় স্ট্রাকচারে কিন্তু আমি একটা হোমওয়ার্ক দিতে চাচ্ছি। অবশ্যই কিন্তু এই হোমওয়ার্কটা কমেন্ট বক্সে আমি চাই, দেখি কে কে বুঝতে পেরেছ। আচ্ছা আমরা বললাম মেয়েটিকে ডাকা হয়েছিল, একটা কথা একটু যোগ করে দিলাম, সেটা হলো গতকাল। কখন ডাকা হয়েছিল? গতকাল। যেমন আমরা মাঝে মধ্যে বলি না যে মেয়েটিকে গতকাল ডাকা হয়েছিল, তাই কিনা? সো তখন কিন্তু আমরা এই যে মেয়েটিকে ডাকা হয়েছিল, মেয়েটি কিন্তু নিজে ডাকে নাই। সো এটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে আমি অ্যান্সার চাই। 3 নম্বর স্ট্রাকচার করে আমরা কিন্তু আজকের ক্লাস শেষ করবো ইনশাল্লাহ। সো 3 নম্বর স্ট্রাকচার কিন্তু আমরা 3 নম্বর স্ট্রাকচারে যাচ্ছি। সো বন্ধুরা 3 নম্বর স্ট্রাকচারে কিন্তু সবসময় যেরকম ব উচ্চারণ হবে, কি উচ্চারণ হবে? ব। আগেরটা ছিল যায়, তারপর একটা ছিল, আর এখন আসবে ব। তো ভবিষ্যতে আমরা কোনো কাজ যখন করি, যে আমি যাব, আমি খাবো, আমি ঘুমাবো, যেমন এখানে আমরা লিখেছি আমরা ডাকবো, তাহলে কি বলবো? উই উইল কল। সো বন্ধুরা এই যে উইল, আমি একটা কথা বলবো, যে পৃথিবীতে বেঁচে থাকাকালীন যত বাংলা শব্দ আছে তার মধ্যে যদি কখনো ব উচ্চারণ হয়, তাহলে উইল বলা আইনে ফরজ, 100% বলতে হবে, উইল বলতে হবে, যে উই উইল কল। ওকে, সো উই উইল কল। কিন্তু এখানে কি বলেছে? আমাদেরকে ডাকা হবে। আমাদেরকে কি করা হবে? ডাকা হবে, মানে আমরা ডাকবো না, আমাদেরকে ডাকা হবে। তাহলে আমরা এখানে আমাদেরকে উইটা রাখলাম, ওকে উই। এখন এই যে উইল আছে, উইলটা রাখলাম, কিন্তু ওই যে বিভার্ব, এটা তো নিতেই হবে, না নিলে তো প্যাসিভ হবে না। এই বাক্য বলা যাবে না যে হবে, আমাকে কোনো কিছু করা হবে বা কোনো কাজ করা হবে, তাহলে এটা কিন্তু আমরা তখন এর সাথে কি নেব? মডাল ভার্ব, যেহেতু উইল, তাই আমাদের উইলের সাথে ওয়ার টাইম বি নেব। পৃথিবীতে যত মডাল আছে সমস্ত মডেলের সাথে এই একটা ভার্বে বসে বি। এতক্ষণ কিন্তু আগেরটা ছিল অ্যামিজার, পরেরটা ছিল ওয়াজ ওয়্যার, কিন্তু এখানে কিন্তু বি নিলাম, কারণ এর জন্মই হয়েছে মডালের জন্য, যে মডাল। এখন যারা মডাল বোঝেন না, আমার চ্যানেলে কিন্তু মডালের ক্লাস দেওয়া আছে, আমি নিজের ক্লাস দিব ইনশাল্লাহ, আপনারা জানেন। তাও একটু বলে নেই, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট। এইগুলো হচ্ছে পিওর মডাল। মনে রাখবেন, যতক্ষণ ইংরেজি শিখবেন, যতক্ষণ ইংরেজির ধান্দা নিয়ে থাকবেন, ততক্ষণ মনে রাখবেন যে এই 9টা পিওর মডালের সাথে সবসময় বি বসবে। চোখ বন্ধ করে, যে উইল আছে তাই উইলের সাথে বি। আর আমরা জানি পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে? কল্ড। উইল বি কল্ড, উই উইল বি কল্ড, তাই না? তারপরে যদি আমরা যদি বলি যে সে দিবে, মেয়েটি দিবে, একটা সেন্টেন্স আমরা লিখলাম যে মেয়েটি দিবে। ওকে, মেয়েটি দিবে। তাহলে আর যদি বলা হয় যে মেয়েটিকে দেওয়া হবে, সো বন্ধুরা এখানে সাবজেক্ট কে বলে মেয়েটি নিজেই দিবে, সো এটা অ্যাক্টিভ। কিন্তু যখন মেয়েটিকে দেওয়া হবে, কে দিবে তা তো আর বলা হয় না, মেয়েটিকে দেওয়া হবে, তখন কিন্তু এটা নিঃসন্দেহে প্যাসিভ। তো আমি অ্যাক্টিভটা দেখাবো, প্যাসিভটা আপনাদের জন্য একটা ধাঁধা থাকবে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। মেয়েটি দিবে, তাহলে দ্য গার্ল আগে লিখি, দ্য গার্ল উইল গিভ। সো ভাই, দ্য গার্ল উইল গিভ,
এটা আমি নিজে করে দিলাম। আর এটা কিন্তু আপনাদের জন্য থাকলো একটা কুইজ। অবশ্যই কিন্তু 3 নাম্বার কমেন্টটাও আপনারা করবেন। সো তিনটা স্ট্রাকচারে কিন্তু আমরা 3টা কমেন্টে আমি আপনাদেরকে 3টা স্ট্রাকচার দিয়েছি। আশা করি ক্লাসটি বুঝবেন। শোনেন, এই ধরনের কথাগুলো যদি আমরা না বলি, স্পোকেন ইংলিশ ইজ ইম্পসিবল। হ্যাঁ, অনেকে বলে যে গ্রামার লাগে না। ভাই, গ্রামার ছাড়া স্পোকেন ইংলিশ শেখা যাবে, এটা ঠিক আছে, কিন্তু 100% পরিপূর্ণ হবে না। সো ইট উইল বি কোয়াইট ইম্পসিবল ফর ইউ টু লার্ন ইংলিশ ইফ ইউ ক্যান actually if you think that yes, I want to learn English without grammatical structure. Actually, when I was a student in my high school, that time I thought, my teacher every day told me that Imrul Kais, if you are enthusiastic, if you are highly enthusiastic to be a fantastic speaker in English, then you have to practice English without grammatical structure. But when I became the student of college level, that time I started to understand that yes, it is impossible for me to learn English without grammatical sentence, grammatical structure. But finally, when I become the student of University of Dhaka, that time I found a lot of teachers. Most of the teachers were prominent university, Oxford, Cambridge, or many other universities of the world. They suggested me that, dear student, dear learner, it will be impossible for you to speak in English with 100% correction. If you don't speak fluently, then it will be quite impossible for you to establish yourself, display yourself in front of people. So if you want to make an excellent demonstration, then you have to practice English a lot. So thank you very much. I'm not interested this moment to prolong my discussion. I will come back again till that time. Even very point. Bye bye. Tata. Allah Hafiz.